মোহাম্মদ ইউনুস তেরা ক্যা হোগা কালিয়া। শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথা হয়েছে। বাংলাদেশ তো ভারতের পিছনে হঠাৎ করে এমন ভাবে লেগেছিল। কথায় আছে শকুনের দোয়ায় গরু মরে না। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের ছাত্র জনতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার ট্রাম্প কার্ড কোনো মজার কথা নয়। আপনার কাছে হাস্যকর লাগতে পারে, কিন্তু আমেরিকার নির্বাচনের অনেক আগে থেকেই ট্রাম্পকে টার্গেট করেই আগাচ্ছে আওয়ামী লীগ। যতই দিন গড়াচ্ছে ততই যেন অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা। এটি কি শুধুমাত্র আওয়ামী লীগ এখন রাজপথে সক্রিয় নয়, তারা অনলাইনে সক্রিয় সে কারণে, নাকি শেখ হাসিনার যে ট্রাম্প কার্ড অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতির যে অঙ্গন, এই অঙ্গনের যে পানি, এই পানিকে ঘোলা করে দেয়া এবং সেই ঘোলা পানি এবার কি তাহলে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে না পেরে ডক্টর মোহাম্মদ ইউনূস চাপে আছেন? আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে আজকে এমন কিছু চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিক পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। মোহাম্মদ ইউনুস তেরা ক্যা হোগা কালিয়া। শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথা হয়েছে। বাংলাদেশ তো ভারতের পিছনে হঠাৎ করে এমন ভাবে লেগেছিল। কথায় আছে শকুনের দোয়ায় গরু মরে না। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের ছাত্র জনতা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। ভারতের আজ্ঞাবহ সরকারকে সরিয়ে ছাত্র জনতা এক নোবেলজয়ী গ্লোবাল সেলিব্রিটিকে বাংলাদেশের প্রধান বানিয়েছে, যা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারতীয়রা। এতদিন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা জি হুজুরি করে এসেছে ভারতের সাথে, তবে ডক্টর মোহাম্মদ ইউনুসই একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলছেন। এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে উৎখাত করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে ডোনাল্ড ট্রাম্পের সাহায্য আশা করছে ভারত। শেখ হাসিনাকে ফোন করে ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে বাংলাদেশের আসল প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। এই খবরে পশ্চিমবাংলার দাদারা খুশিতে গদগদ করছে। তবে পশ্চিমবাংলার দাদাদের এই খুশিকে শোকে পরিণত করতে ইতিমধ্যে মাঠে নেমে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস। ডোনাল্ড ট্রাম্প ছাত্র জনতার সরকারকে উৎখাত নয়, বরং নরেন্দ্র মোদী আর শেখ হাসিনাকে সেকা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকতে চলেছে। কিভাবে ভারতকে ভারতের পাতা ফাঁদেই ফেলতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস, বিস্তারিত জানার আগে আসুন দেখে আসি এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। মোহাম্মদ ইউনুস তেরা ক্যা হোগা কালিয়া। এখন বিষয়টা হচ্ছে মোহাম্মদ ইউনুসের কাছ থেকে 8 বছরের বদলা নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই রিসেন্ট শুক্রবার দিন শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথা হয়েছে। ফোনে নিজের পরিচয় দিয়েছেন শেখ হাসিনা যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছি, আর ট্রাম্পও বলেছেন যে একদমই তাই, আইনগতভাবে আমি তো আপনাকেই দেশের প্রধানমন্ত্রী ভাবি। তারপরেই বিএনপির ছটপটানি শুরু এবং ইউনুস গভর্নমেন্টের ইন্টারিম গভর্নমেন্টের তো আরো চাপ, যেখানে মোহাম্মদ ইউনুস ভেবেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে টক্কর দিচ্ছে, নেক টু নেক ফাইট হচ্ছে এবং অতি অবশ্যই ডেমোক্রেটিক পার্টি জিতবে, কিন্তু সেটা তো হলো না। মোহাম্মদ ইউনুসের খারাপ স্বপ্নতেও এটা ভাবেনি যে ডোনাল্ড ট্রাম্প আবারও ফিরে আসবে একবার ধাক্কা খাওয়ার পর এবং পুনরায়। যেখানে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে এই দিওয়ালিতে টুইট করে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে এবং সেখানকার ইন্টারিম গভর্নমেন্ট যে কোনো অ্যাকশন নিচ্ছে না, আমি দেখতে পাচ্ছি, আমি যদি চেয়ারে আসি তো আমি দেখে নেব, আমি যদি চেয়ারে আসি তো আমি কিন্তু বেটা দেখে নেব। এবং দুঃস্বপ্নতেও যেটা মোহাম্মদ ইউনুস ভাবেনি তাই ঘটে গেছে এবং চেয়ারে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। মোহাম্মদ ইউনুস তো 3 দিক থেকে পাস, এক হচ্ছে বিএনপি, সেকেন্ড হচ্ছে শেখ হাসিনা, থার্ড হচ্ছে ট্রাম্প। তো ভারত কেন বাদ যায়? ভারতও দেখলো লোহা গরম আছে, হাতুড়ি মারার টাইমই এটা। বাংলাদেশ তো ভারতের পিছনে হঠাৎ করে এমন ভাবে লেগেছিল, ভারতের কিছু নেব না, ভারতকে পছন্দ না, ভারতকে ছেড়ে দাও, ভারতকে এই করো, সমস্ত কিছু ভারত কিন্তু চুপচাপ শুনলো, চুপচাপ সহ্য করে গেল। শেখ হাসিনা যাওয়ার পর যা যা কাণ্ড চলছে সব সহ্য করলো, কিন্তু ভারত দেখলো যে এদের সঙ্গে কি মুখ লাগাবো, ঝগড়া করেনি। বাংলাদেশ তো এমন অবস্থা হয়ে গেল যে চোখ দেখাতে লাগলো যে বেটা তোমরা কারেন্ট দেবে না, আমি নেপাল চলে যাবো। নেপালে গিয়ে নক করছে যে নেপাল থেকে আমি কারেন্ট আনবো। শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথা হয়েছে এবং
শেখ হাসিনাকেই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে মানেন। এটি ভারতীয় গদি মিডিয়ার একটি প্রোপাগান্ডা। ডোনাল্ড ট্রাম্প কিংবা আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভালো সম্পর্ক রাখতে চায় তারা। ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদী নিজের বন্ধু বলে দাবি করেন, অথচ মোদীর সাথে ফোনে কথা না বলে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলল ডোনাল্ড ট্রাম্প। এই ধরনের গুজব রটিয়ে ভারতীয় জনগণকে খুশি করার চেষ্টা করছে গদি মিডিয়া। বাংলাদেশিরা লাথি মেরে ভারতকে বের করে দিয়েছে বাংলাদেশ থেকে, এই অপমানকে ভুলতে পারছে না তারা, আর তাই এমন ভুলভাল গুজব রটাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের দাদারও ক্ষমতা নেই বাংলাদেশের সরকার পরিবর্তন করার। জনগণের সমর্থনবিহীন সরকার হওয়ার পরও শেখ হাসিনাকে জো বাইডেন ক্ষমতা থেকে সরাতে পারেনি। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে 18 কোটি বাংলাদেশি রয়েছে, ভারতীয় দাদাদের মনে মনে সুখ নিতে দেন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে একটা স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক দেশে পরিণত করার কাজটা সম্পূর্ণ করুক। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। যতই দিন গড়াচ্ছে ততই যেন অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা। এটি কি শুধুমাত্র আওয়ামী লীগ এখন রাজপথে সক্রিয় নয়, তারা অনলাইনে সক্রিয় সে কারণে, নাকি আমার এই ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র যারা আওয়ামী লীগ সমর্থক তারা আমাকে সাবস্ক্রাইব করেছেন বা তারা ফলো করছেন বলে সে কারণে? আমি ঠিক বুঝতে পারছি না। আমি একটি অনলাইন জরিপ দিয়েছিলাম 2 দিন আগে, সেখানে আমি আপনাদেরকে অনুরোধ করেছি আপনারা ভোটাভুটিতে অংশগ্রহণ করুন। সেখানে এরই মধ্যে অনেক মানুষ তাদের মতামত প্রকাশ করেছেন এবং অনেক সেখানে মন্তব্য তারা করেছেন, ব্যাখ্যা করেছেন কেন তারা শেখ হাসিনাকে চাইছেন। আশ্চর্যজনকভাবে আমার কাছে যেটা দেখলাম, তারা অনেকেই বলছেন তারা আগে ভালো ছিলেন। সেই জরিপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আসলে একদিন আগে, মানে এই ভিডিওটা যখন পাবলিশ হবে বলা যায় 2 দিন হয়ে যাবে, আমার জরিপের প্রশ্ন ছিল বাংলাদেশ পরিচালনায় কে বেশি যোগ্য। আমি লিখেছি বেশি ভোট দিন, যাকে ভোট দিচ্ছেন মন্তব্যের ঘরে ভোট দেওয়ার কারণ লিখুন। 2 দিন পরে ফলাফল নিয়ে ভিডিও আসবে বিস্তারিত। কিন্তু 2 দিন এরই মধ্যে হয়ে যাচ্ছে, প্রায় কাছাকাছি সময়, তাও আমি ভিডিওটি করছি। এর মধ্যে আমাকে এই জরিপে ভোট দিয়েছেন 24,000 মানুষ। এই জরিপে ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন। আমার এই ভোটাভুটিতে বা জরিপে অপশন ছিল 3টে অপশন। আমি কেন দিয়েছি? বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় আছেন বলা যায় অ্যাক্টিভ বা পরিচিত 3 জন জীবিত রয়েছেন যারা অ্যাক্টিভ। এর আগে যারা ছিলেন মোটা দাগে আমি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার কথা বলছি, জিয়াউর রহমান সাবেক রাষ্ট্রপতি তার কথা বলছি, এরশাদ সাহেব হোসেন মোহাম্মদ এরশাদ সাবেক রাষ্ট্রপতি তার কথা বলছি। তাদের 3 জনকে আমি রাখিনি, তারা এখন নেই। যে 3 জন এখন বেঁচে আছেন, আমার অপশন ছিল শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এই 3 জন ছিলেন আমার অপশন। এর মধ্যে আশ্চর্যজনকভাবে এবং অস্বাভাবিকভাবে সবাইকে ছাড়িয়ে অনেক বেশি পরিমাণে এগিয়ে শেখ হাসিনা। 24,000 মানুষের মধ্যে 86% মানুষ মনে করেন বাংলাদেশ পরিচালনায় বেশি যোগ্য শেখ হাসিনা। মাত্র 6% মানুষ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপরে আস্থা রেখেছেন, আর মাত্র 8% মানুষ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আস্থা প্রকাশ করেছেন। এবং আমি আগেই বলেছি এই জরিপে অংশ নিয়েছেন 24,000 মানুষ, তার মধ্যে 86% মানুষ তারা শেখ হাসিনাকে বেশি যোগ্য মনে করছেন। এর মধ্যে 2200 মন্তব্য এসেছে, 2200 মন্তব্য, অনেক মন্তব্য। এত মন্তব্য নিশ্চিতভাবেই পড়া সম্ভব নয়। তাও আমি এর মধ্যে প্রথম দিকে যে কয়টি মন্তব্য আমার চোখে পড়ছে, আমি সেই কয়টি মন্তব্য আমি পড়ছি। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারাও নিশ্চিতভাবেই সেই জরিপের ফলাফল আপনারা দেখবেন এবং আপনারা মন্তব্য করবেন, মন্তব্যগুলো আপনারা পড়বেন, আপনাদের প্রতিক্রিয়াও জানাবেন কমেন্টস বক্সে। শুধুমাত্র কি আওয়ামী লীগের মানুষজনই আমাকে সাবস্ক্রাইব করেছেন যারা আওয়ামী লীগ সমর্থন করছেন? ওকে, আমি মন্তব্য পড়ছি। প্রথম মন্তব্য, আমি একজন নতুন ভোটার। আমি মনে করেছি বাংলাদেশের একমাত্র যোগ্য ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গরিব দুঃখী মেহনতি মানুষের সরকার, তিনি শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রী ভাবছেন। আরেকজন কমেন্ট করেছেন, আমার এলাকায় সরকারি সহযোগিতায় যতগুলো রিলিফের কার্ড এসেছে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, আওয়ামী লীগ বিএনপি দেখে নাই, সবাইকে দিয়েছেন। আমরা পড়তে একটু সময় নিয়েছিলাম কারণ অনেকগুলো বানান ভুল, তিনি এটা বলেছেন। একজন কমেন্ট করেছেন, আমরা এই 3 মাসে বুঝেছি
রাস্তাঘাটে আন্দোলন করা এক জিনিস আর সবার দায়িত্ব কাঁধে নিয়ে দেশ চালানো অন্য জিনিস। সেক্ষেত্রে শেখ হাসিনা বাংলাদেশের মতো জনবহুল রাষ্ট্র চালানোয় অভিজ্ঞ এবং যোগ্য। তিনি নিশ্চিতভাবেই শেখ হাসিনার প্রতি তার ভোট দিয়েছেন। আরেকজন বলেছেন, ইউনূস সরকার দেশটাকে 30 বছর পিছিয়ে দিয়ে যাবে, এই অপশাসন মানুষ ইতিহাসের পাতায় লিখে রাখবে। আরেকজন বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবদান অনেক, তাই আমি শেখ হাসিনাকে ভোট দিয়েছি। আরেকজন বলেছেন, 1990 থেকে ভোট দিচ্ছি, শেখ হাসিনার আমলে মানুষ শান্তিতে ছিল, উন্নয়ন ছিল, সাধারণ মানুষের মুখে হাসি ছিল, তাই আমি আমার ভোট মমতাময়ী শেখ হাসিনার জন্য উৎসর্গ করলাম। আরেকজন বলেছেন, আমরা খালেদা জিয়ার দেশ পরিচালনা 91-এও দেখেছি, 2001-এও দেখেছি, সেনা শাসনে দেখেছি, আর শেখ হাসিনা দেশ পরিচালনাও দেখেছি। শেখ হাসিনার বিকল্প বাংলাদেশের কেউ নেই। আরেকজন বলেছেন, জুলাই আন্দোলনে গিয়ে নিজের জীবনে সবচেয়ে বেশি ভুল করেছে, এতদিন আসলে বুঝতে পারিনি বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার জন্য শেখ হাসিনার বিকল্প নেই। এই মুহূর্তে আমরা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি, ঠিকমতো চলাফেরা করতে পারি না, বাজার করতে পারি না, আইন শৃঙ্খলা ঠিক নেই। উনি শেষের দিকে যে 3টা পয়েন্ট বলেছেন, চলাফেরা করতে পারছেন না, বাজার করতে পারছেন না, আইন শৃঙ্খলা ঠিক নেই, এই 3টা বিষয়কে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রধানতম গুরুত্ব নিয়ে দেখতে হবে। দ্রব্যমূল্য কমাতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে। আরেকটা কমেন্ট পড়ছি, শেখ হাসিনার আমলে সাধারণ মানুষ সুখে শান্তিতে ছিল, আইন শৃঙ্খলা ভালো অবস্থানে ছিল, উনি দেশকে খুব ভালোবাসেন। কিছু কিছু ক্ষেত্রে মানুষ শুধুমাত্র ভোটটা হয়তো সঠিকভাবে দিতে পারে নাই, কিন্তু আর সব ক্ষেত্রে শান্তি ছিল। তিনি শেখ হাসিনার আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সাধারণ মানুষ যেভাবে বঞ্চনার শিকার হয়েছে সে বিষয়টাকে ইঙ্গিত করলেও তিনি বলছেন যে শেখ হাসিনার সময় মানুষ শান্তিতে ছিল। আজও বলছেন, শেখ হাসিনা তার দেশকে মনে প্রাণে অনেক ভালোবাসে এবং তার দেশের মানুষকে। আমরা দলকে মূল্যায়ন করি কেন? একটা রাজনৈতিক দল সমাজের বাইরে নয়, তাহলে আমরা আমাদের ব্যক্তিগত খারাপ দিকগুলো দলের উপর চাপিয়ে দিই কেন? ভালো মন্দ সব দলেরই আছে, কিন্তু তারা প্রত্যেকে আমাদের সমাজেরই অংশ। দলকে দোষ দিয়ে লাভ নেই, প্রত্যেকে আমাদের চিন্তা এবং মানসিকতাকে পরিবর্তন করতে হবে। তিনি সামগ্রিকভাবে বলেছেন, আমরা যদি সবাই পরিবর্তন হই তাহলে পরিবর্তন করতে বাধ্য। আরেকজন লিখেছেন, আওয়ামী লীগ সভানেত্রী দূরদর্শিতা উন্নয়ন, আইন শৃঙ্খলা, গরিবের জীবন মান উন্নয়ন, বিধবা ভাতা, বয়স্ক প্রতিবন্ধী ভাতা সহ সকল বিষয়ে নজরদারি যা দেশের মানুষের উপকারে আসে, এমন সব কর্মকাণ্ডের জন্য তাকে প্রয়োজন। মানে আমি এখনো পর্যন্ত যতগুলো কমেন্ট, এমন নয় যে আমি বেছে বেছে কমেন্টগুলো পড়ছি, আমি জাস্ট স্ক্রল করে যাচ্ছি এবং সেটা স্ক্রল করতে গিয়ে যেটা দেখছি যে বারংবার শুধু আওয়ামী লীগ কেন্দ্রিক কমেন্টটি আমার চোখে পড়েছে এবং খুব স্বাভাবিকভাবেই যেহেতু 86% মানুষ শেখ হাসিনার পক্ষে রায় দিয়েছেন। আরেকজন লিখেছেন, আমাদের এলাকায় বিধবা কার্ড দিয়েছে আওয়ামী লীগ সরকার, বয়স্ক ভাতা কার্ড দিয়েছে আওয়ামী লীগ সরকার, যার পানির কল ছিল না তাকে পানির কল দিয়েছে, অনেক মানুষকে সেলাই করার মেশিন দিয়েছে, অনেক মানুষকে গরু দিয়েছে, যার জায়গা ছিল না তার জায়গা সহকারে ঘর বানিয়ে দিয়েছে, যার জায়গা ছিল ঘর নেই তাকে ঘর বানিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার। এমনকি আমরা একটু সচ্ছল ফ্যামিলির মানুষ, তারপরে আমরা কৃষিকাজে অন্তর্ভুক্ত, আমাদেরকে সার, কীটনাশক, বিশেষ সুবিধা সবকিছু দিয়েছে শেখ হাসিনা সরকার। তিনি শেখ হাসিনা সরকারের সময় শেখ হাসিনা সরকার কর্তৃক গৃহীত নানান সামাজিক সুরক্ষামূলক কর্মকাণ্ডগুলো তিনি এখানে বর্ণনা করেছেন। আর একটা কমেন্ট, মানে অনেক অনেক কমেন্ট আসলে এখানে এসেছে, সবকটা কমেন্ট যদি আমি পড়তে চাই এই ভিডিওর লেন্থ আসলে 2-3 ঘন্টা হবে, প্রায় 2200 কমেন্ট এসেছে। একজন কমেন্ট করেছেন, আপনার এই ভোট অনুষ্ঠানে আমিও ভোট প্রদান করেছি। আমি আমার এই অল্প বয়সে বিএনপি শাসনামল দেখেছি, আওয়ামী লীগের শাসনামল দেখেছি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শাসনামল দেখেছি, এখন চলমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম দেখছি। আমার দৃষ্টিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মদক্ষতা, দেশ পরিচালনা করার অভিজ্ঞতা ও কূটনৈতিক দক্ষতা খুবই নগণ্য। রাজনৈতিক সরকারের শাসনামল দুইটার মধ্যে আওয়ামী লীগের শাসনামল তুলনামূলক বেশি গ্রহণযোগ্যতার পরিচয় স্থাপন করেছে। তাই আপনার এই ভোট অনুষ্ঠানের একজন নতুন ভোটার হিসেবে আমি আমার ভোট আওয়ামী লীগকে দিয়েছি। আমি এটার একটু যিনি লিখেছেন তা পড়তে চাই, তার নামটা এমডি ওয়াসিম উদ্দিন। হ্যাঁ, উনি দীর্ঘ কমেন্ট করেছেন এবং তিনি বলছেন যে শেখ হাসিনাকে তিনি ভোট দিতে চান। এখন এটা তো ইউটিউবে যখন আপনারা কমেন্ট করেন, সবার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা বা ইউটিউব চ্যানেলের যে জিমেইল অ্যাড্রেসটা আসলে এখানে শো করে, জিমেইলে যে নামটা দেয়া। তো আমি কারণে সবার নাম আসলে ঠিক মতো দেয়া থাকে না জিমেইলে, আপনারা জানেন অ্যাড্রেসের মধ্যে নাম্বার থাকে, ঠিক মতো নাম থাকে না, সে কারণে আমি নাম হয়তো মেনশন করতে পারছি না, কিন্তু যাদের নাম মেনশন করা যায় সেগুলো আমি মেনশন করছি। আসলেই একটা কমেন্ট পড়তে চাই, যে কমেন্টটা একটু বড়, লিখেছেন জাহিদ
জাহিদ আহমেদ নামে একজন, তিনি লিখেছেন, আমার দেখা 22 বছর, আমার বর্তমান বয়স 30, 22 বছর দেশ পরিচালনা দেখেছি। বিএনপির শেষ 3, 4, 5 মনে আছে, তারপর 6, 7 সেনাবাহিনীর দেশ পরিচালনা দেখেছে, শেষে শেখ হাসিনা দেশ পরিচালনা দেখেছি। আমার কাছে মনে হয়েছে শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নাই, তিনি পারফেক্ট। শেখ হাসিনা, তুমি বাঁচলে বাঁচবে দেশ। তো আর আমি যে কমেন্ট পড়বো সেটা আসলে আমি পড়তে চাই না, কারণ সব কয়টি কমেন্ট আসলে একই রকম, সব কয়টা কমেন্ট। এবং আচ্ছা, একদম পড়তে চাই একজন সিনিয়র সিটিজেন, তার বয়স 67, আমি পড়ি। লিখেছেন রাশিদা মিন খান, মেবি আমি ভুল পড়তে পারি জিমেইল অ্যাড্রেসটা পড়তে গিয়ে। তিনি লিখেছেন, আমার বয়স 67, আমি 71-এর যুদ্ধ দেখেছি। কি অবস্থায় দিনগুলো পার করেছে শুধু আমরা জানি। আমরা সাধারণ মানুষ কখনোই কোনো সুবিধা কোনো সরকারের আমলে নেইনি, তবে চেয়েছি যেন বাংলাদেশের মানুষ হিসেবে গর্ব করতে। বিদেশের মাটিতে যখন পাকিস্তানিরা ও আফগানিরা ও শ্রীলঙ্কানরা বলতো তোমাদের শেখ হাসিনা তো দেশকে এত সুন্দর সমৃদ্ধ করছে, তখন গর্ভে বুকে একটা শান্তি পেতাম। আর এখন কি হয়ে গেল দেশটা? এখন বাংলাদেশ পরিচয় দিতে লজ্জা পাই, মাথা নত করে বলি। তখন ওরা বলে তোমার দেশ তো এখন খুবই খারাপ অবস্থা। ভাই, বাংলাদেশে গিয়েছিলাম জানুয়ারিতে, তখন একজন সিএনজি চালক বলেছিল 3-4 মাস পরে দেখবেন দেশে কি হয়। এখন মিলিয়ে দেখি এটা অনেক দিনের প্ল্যান ছিল। আপনারা যারা লাল দল ছিলেন তারাও এখন চোখে লাল দেখছেন। ইউ পিপল ডিড এ গুড জব ডান। আমার মনে হয় তিনি দেশের বাইরে থাকেন, সিনিয়র সিটিজেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি তার ভাবাবেগ প্রকাশ করেছেন। আমি এই ভিডিওতে আমি আসলে নিজের কোনো মন্তব্য দিতে চাই না। আমি একটু অবাক আসলে, কারণ অনেক আগে, 3 মাস আগে শেখ হাসিনা সরকারের পতনের পরে তখনও আমি জরিপ চালিয়েছিলাম। তখনও আমার জরিপে আমি দেখেছি শেখ হাসিনা বা আওয়ামী লীগ পেত মাত্র 5% মানুষের ভোট। 3 মাস পরে সেটা তো সম্মানিত দর্শক, শুধু আশা করছি আপনারা দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে না পেরে ডক্টর ইউনূস কি চাপে আছেন তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো একটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার যে ট্রাম্প কার্ড, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতির যে অঙ্গন, এই অঙ্গনের যে পানি, এই পানিকে ঘোলা করে দেয়া, এবং সেই ঘোলা পানিতে তিনি তার রাজনীতির যে মাছ, তাদেরকে তিনি স্বীকার করবেন। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই মুহূর্তে আওয়ামী লীগকে যারা প্রতিপক্ষ মনে করছে তাদের সবাইকে তিনি ভারত এবং আমেরিকা, এই দুটো রাষ্ট্রের কোপানলে ফেলবেন। এবং এরকম একটা মাস্টার প্ল্যান নিয়ে তিনি যে ঘোষণাটা দিয়েছিলেন নভেম্বর মাসের 10 তারিখে, এটিতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি সফল হয়েছেন। এই যে নূর হোসেন দিবসকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেটা কল রেকর্ড, এটি নিয়ে মূলত বাংলাদেশে ভীষণ রকম তোলপাড় শুরু হয়েছে। অনেকে বলার চেষ্টা করছেন যে এটা একেবারে একটা কথার কথা, তিনি জাস্ট একটা টোক্কা দিলেন, কেউ বললেন যে এই কাজটা তার করা ঠিক হয়নি। আবার এখন অনেকে বলার চেষ্টা করছেন যে পুরো একেবারে ফ্লপ করেছে এবং তিনি যে চাল চেলেছেন সেটা সফল হয়নি, তার ডাকে একটা লোক সাড়া দেয়নি, কোনো লোক আসেনি, হাতে গোনা কয়েকজন লোক এসেছে। এবং এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তিনি যে কাজটি করেছেন এটি কেবলই মাত্র তার মস্তিষ্ক প্রসূত নয়। তার এই যে 10 নভেম্বর নূর হোসেন দিবসে তিনি যেটি করার চেষ্টা করেছেন, তার কল রেকর্ড, কথাবার্তা, কল রেকর্ড ফাঁস, এবং পরবর্তীতে যে নাটকগুলো রাজপথে হয়েছে এবং যে ঘটনাগুলো রাজপথে ঘটেছে, এগুলো আবার সময় মতো একেবারে ঝড়ের গতিতে বাংলাদেশ থেকে দিল্লি, দিল্লি থেকে একেবারে হোয়াইট হাউস থেকে ট্রাম্পের যে কার্যালয়, সেই পর্যন্ত পৌঁছে দিতে 1 ঘন্টার বেশি সময় লাগেনি। তাহলে বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশের সময়টিতে যখন এই ট্রাম্পের ছবি সহ লোকজন ধরা পড়ল, যেটি শেখ হাসিনা বলেছিলেন, এবং সেই ছবি সেনাবাহিনীর কর্তা এবং পুলিশের কর্তা সহ সেই ছবিগুলো তোলা হলো, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল, এবং এর অল্প কিছুক্ষণ পরেই এটাকে নিয়ে ভারতের সবচেয়ে নামকরা পত্রপত্রিকাগুলোতে ভীষণ রকম নেতিবাচক একটা রিপোর্ট আসলো সেনাবাহিনীর সম্পর্কে, ইউনূস সরকার সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে। এবং এখানে যে বিষয়গুলো ইন্ডিয়া টুডের মতো পত্রিকা যে বিষয়গুলো সামনে আনলো,
সেটি হলো যে এখানে আওয়ামী লীগের কোনো প্রসঙ্গ আসেনি। কিছু নিরপরাধ লোক, কিছু শান্তিপ্রিয় লোক যারা বাংলাদেশের নাগরিক, এবং তারা মূলত ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য বা তার বিজয়ে আনন্দ প্রকাশ করার জন্য রাস্তায় নেমেছিল, এবং তাদেরকে ঠিক সেইভাবে দমন করা হয়েছে, পীড়ন করা হয়েছে, পেটানো হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। আর এই যে ভারতীয় মিডিয়ার যে কথাগুলো, ঠিক সেম কথাগুলো আমেরিকাতে পৌঁছে গিয়েছে, এবং ঠিক সেই ছবিটি, যে ছবিটি সামাজিক মাধ্যমে ঘুরে বেরিয়েছিল এবং যেভাবে ছবি তোলার জন্য শেখ হাসিনা বলেছিলেন, ঠিক সেই ছবিটি আমেরিকার প্রেসিডেন্ট তার যে টুইটার অ্যাকাউন্ট, যেটাকে এখন এক্স বলা হয়, এবং এটা আমেরিকা এবং মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা দুনিয়াতে এলিট যারা আছেন তারা কিন্তু ফেসবুক ব্যবহার করেন না, সবাই টুইটার, ইদানিংকালে যেটা এক্স ব্যবহার করেন, এবং এটার মালিক এখন কিন্তু ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনে একে অপরের সঙ্গে বলতে গেলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে তিনি যেভাবে কাজ করেছেন, তো সেই কারণে ইলন মাস্ক তার যে এই প্রতিষ্ঠান এক্সকে, অর্থাৎ সাবেক টুইটারকে ডোনাল্ড ট্রাম্পের সেবায় নিয়োজিত করেছেন। সর্বোচ্চ রিস্ক আমেরিকার সমাজে, ইউরোপ এবং আমেরিকাতে এটি এখন হয়ে যাচ্ছে। তো সেই এক্সে ডোনাল্ড ট্রাম্প যেটি করলেন, তিনি এই ছবিটিকে উদ্দেশ্য করে এবং বাংলাদেশের যে 10 তারিখের ঘটনাকে কেন্দ্র করে ঠিক ভারতীয় পত্রপত্রিকার ভাষায় হুবহু একটা তিনি সেই টুইট করলেন, এবং সেখানে তিনি বললেন যে শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশে কি হচ্ছে। তো শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশে কি হচ্ছে, এটা হলো প্রথম। 2 নম্বর হলো যে কিছু মানুষকে সেনাবাহিনী, আবার বলছি সেনাবাহিনী এবং পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের অপরাধ, তারা ট্রাম্পকে সমর্থন করে। তারপর তিনি বলেছেন বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে। বোঝার চেষ্টা করুন, যারা এতদিন যাবৎ বলার চেষ্টা করছিলেন যে আমেরিকার নীতি পরিবর্তন হয় না, সেটা ট্রাম্প আসলেও যা, বাইডেন আসলেও তা, বাংলাদেশের ব্যাপারে নাক গলানোর সময় তাদের নেই, এবং কোনো অবস্থাতে ট্রাম্প এই শেখ হাসিনাকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাবেন না, এবং বাংলাদেশের নাম তিনি জানেন কিনা, শেখ হাসিনার নাম তিনি জানেন কিনা, বা মানচিত্রে বাংলাদেশের যে মানচিত্রের যে জায়গাটুকু রয়েছে বিশ্ব মানচিত্রে, এটি যদি ডোনাল্ড ট্রাম্পকে বলা হয়, তিনি সেটা খুঁজে বের করতে পারবেন না। কিন্তু ওনার এই যে পরপর দুটো যাকে বলা হয় টুইট, প্রথমটি তিনি দিলেন তার নির্বাচনের আগে, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশে, এটাকে নিয়ে তিনি একেবারে বাংলাদেশকে ধুয়ে মুছে ছারখার করে দিলেন, 14 গোষ্ঠী উদ্ধার করে দিলেন। দ্বিতীয় যে ঘটনাটি তিনি ঘটালেন, এটি হলো একেবারে শেখ হাসিনার নাম মেনশন করে, যে ইন অ্যাবসেন্ট অফ শেখ হাসিনা, শেখ হাসিনার অবর্তমানে। ইট মিনস যে শেখ হাসিনার যে ক্ষমতা, মানে সাবেক প্রধানমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী হিসেবে তাকে এই দেশ থেকে এক্সাইল করে দেওয়া হয়েছে, এবং তিনি এই যে বাংলাদেশে নেই, তার এই অবর্তমানে দেশ কিভাবে চলছে, এখানে তার এই বক্তব্যের ভিন্নতর ব্যাখ্যার কোনো রকম সুযোগ নেই। অর্থাৎ ভারত যেটি বলেছে যে ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী মনে করে, এটি কৌশলগত কারণে, কূটনৈতিক কারণে ভারত বলেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটা যদি বিশ্লেষণ করেন, তাহলে তিনি বলতে পারতেন যে শেখ হাসিনার লোকজনের উপর কেন নির্যাতন করা হচ্ছে, বিরোধী রাজনৈতিক মত এবং পথকে কেন দমন করা হচ্ছে, কিন্তু সেটা না বলে তিনি বলছেন যে শেখ হাসিনার অবর্তমানে বা শেখ হাসিনার অনুপস্থিতিতে কি করা হচ্ছে। ইট মিনস শেখ হাসিনার হাতে একটা ক্ষমতা আছে, তিনি কর্তা, এবং যে কোনো কারণে সেই কর্তা তার কর্তৃত্ব নিয়ে দূরে আছেন, অথবা তাকে দূরে ঠেলে দেওয়া হয়েছে, এবং এই যে তার যে দূরে চলে যাওয়া বা ঠেলে দেওয়া, এর ফলে যে অরাজকতা তৈরি হয়েছে, যে নৈরাজ্য তৈরি হয়েছে, যে অস্থিরতা তৈরি হয়েছে, এটি মিস্টার ডোনাল্ড ট্রাম্প একেবারে স্পষ্ট ভাবে বুঝাতে চাচ্ছে যে তিনি শেখ হাসিনার পদ, পদবি এবং এক্সাইল পুরো বিষয়টি সম্পর্কে তিনি ওয়াকিবহাল, এবং বাংলাদেশ সম্পর্কে তিনি যা কিছু জানেন স্পষ্টভাবে জানেন। 2 নম্বর হলো যে আওয়ামী লীগ এবং ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার মোদি, এই তিনটি ত্রিভুজ একত্র হয়ে গিয়েছে। কাজে আমরা যারা ঘুমাতে চাই, এটা আমাদের ব্যক্তিগত বিষয়, আমরা কিভাবে ঘুমাবো, আমরা আমেরিকার এই হুমকি ধামকিকে অ্যাভয়েড করতে চাই, সেটা আমাদের বিষয়।
কিন্তু নিচে নিচে তলে তলে বা পর্দার অন্তরালে শেখ হাসিনাকে কেন্দ্র করে আমেরিকা এবং দিল্লি যে বিরাট একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে এবং সেই মাস্টার প্ল্যান অনুযায়ী তারা এই একটা এসিড টেস্ট প্রথম দিকে ঘটালো। এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখনো ক্ষমতায় আসেননি, প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেননি, তার আগেই এই খেলাটা শুরু হলো, যেটি বর্তমান ইউনুস সরকারের জন্য রীতিমতো বিপজ্জনক। আমি শুধু বিপজ্জনক বলবো না, ইউনুস সরকারের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন তারা, এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন, আপনি দেখুন যে আমি নিজে যে রক্ষা পাবো কিংবা সাংবাদিক মাসুদ কামাল তিনি যে রক্ষা পাবেন, এর কারণ হলো আমরা ইদানিং নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করছি, কিন্তু আওয়ামী লীগ সরকার আসলে আমাদেরকে ছাড় দেবে না। প্রথমেই বলবে ওই যে মাসুদ কামাল যে শেখ হাসিনাকে মাল বলেছিলেন, বা আমি যে শেখ হাসিনার বিরুদ্ধে লেখা লিখেছি, তাকে টিটকারি করেছি, তার শাসনামলের সমালোচনা করেছি, ওইগুলো অতীতের কর্মকাণ্ডগুলো সামনে এনে আমাদেরকেও কিন্তু অপদস্থ করা হবে। আমরা যে এখন নিরপেক্ষভাবে কথা বলছি বা এই সময়টাতে ঝুঁকি নিচ্ছি, কয়েকজনই তো, এই বাংলাদেশে আমি আছি, দেশের বাইরে মুফাসসিল ইসলাম আছেন, উনি বলছেন, আর এই মাসুদ কামাল সাহেব আছেন, আর অন্যদিকে নিরপেক্ষভাবে কথা বলছেন অনেকটা প্রো বিএনপি, কিন্তু বিএনপিকে সাপোর্ট করলেও তিনি বাস্তব জিনিসগুলো বলছেন, সেটা হলো সাংবাদিক শাহেদ আলম। তিনিও মোটামুটি নিরপেক্ষভাবে বলার চেষ্টা করেন, কিন্তু তিনি আওয়ামী লীগের পুনর্বাসন থেকে শুরু করে অন্য যে বিষয়গুলো রয়েছে রাজনীতি, এই বিষয়গুলোতে উনি ওনার মতামত প্রকাশ করেন। এখন যারাই আমরা এই কথাগুলো বলছি, আওয়ামী লীগ আমাদেরকে যে ছাড় দেবে বা দেবে না, এটার বাস্তব প্রমাণ হলো ধরুন এই যে মোস্তফা সরোয়ার ফারুকী, কিংবা ওই যে আওয়ামী লীগের এমপি আফিল উদ্দিন, তার ভাই বশির উদ্দিন যে এখন উপদেষ্টা মণ্ডলীতে তারা অন্তর্ভুক্ত হলেন, তাদেরকে কিন্তু কেউ ছাড় দিচ্ছে না। ফলে এই যে এখন যা কিছু হচ্ছে, এটা যে কোনো মূল্যে আমরা এই যে সমালোচনা করছি, মূলত এই সরকারকে সতর্ক করার জন্য এবং এই সরকারকে স্ট্যাবল করার জন্য, এবং এই সরকার যেন ক্ষমতায় টিকে থাকতে পারে এবং তারা ভালো ভালো কাজ করতে পারে। কিন্তু তারা না করে অনেকগুলো অনাহত বিষয়, অনেকগুলো অনাহত বিতর্ক এবং যাকে বলা হয় অপ্রয়োজনীয় বিষয়াদি নিয়ে এই সরকার খুব ব্যস্ত হয়ে পড়েছে। সরকার যদি এই যে ধরুন শেখ হাসিনা একটা ঘোষণা দিয়েছে, এমনি তো আমরা যারা সাধারণ মানুষ খুব অল্প বুদ্ধি, আমরাই বুঝতে পেরেছিলাম যে এটা শেখ হাসিনা একটা তাব্বা দিচ্ছেন। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী একেবারে পুরো মাঠ যদি খালি করে দেওয়া হতো তবু তারা আসতো না। এবং ট্রাম্পকে নিয়ে যে ৩-৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বা ১০-১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এরকম যদি মাঠ খালি করে দেওয়া হতো তাহলে হয়তো ১০০ জন লোক মিছিল করতো, নট মোর দ্যান দ্যাট, তাদেরকে কোনো গ্রেপ্তার করার দরকার ছিল না। কিন্তু দেখা গেল এটা নিয়ে যে অস্থিরতা দেখানো হলো, উত্তেজনা দেখানো হলো, ভয় পাওয়া হলো, মারধর করা হলো, তারপরে আওয়ামী লীগের নারী কর্মীদেরকে মারধর করা হলো, এই বিষয়গুলো ঠিক 2087 সালের মতো হবে না, বা 1986-87 সনের মতো হবে না। এখন টেকনোলজির যুগ, 1 মিনিটের মধ্যে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ছে এবং এটার যে ইফেক্ট, আফটার ইফেক্ট, এটা খুব প্রবল থেকে প্রবলতর হচ্ছে। তো সেই দিক থেকে এই সরকার যে উত্তেজনাটা দেখিয়েছে, তারা এই উত্তেজনার প্রেক্ষিতে যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প পার্সোনালি এই জিনিসটা এত দ্রুত যাকে বলা হয় তিনি রেসপন্ড করবেন, এটা তারা কাউন্ট করতে পারেননি। তো এখন যেহেতু দেখা গেল যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কাউন্ট করছেন, তো কাজেই আগামী দিনগুলোর যে আওয়ামী লীগের কৌশল, তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের যে কোনো কর্মকাণ্ড, এরপরে তাদের যে রাজনৈতিক নেগোসিয়েশন, এই বিষয়গুলোকে যদি সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা আরও সুগভীরভাবে চিন্তা করেন, প্ল্যান করেন, প্রোগ্রাম করেন, তাহলে আমরা যারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার ট্রাম্প কার্ড কোনো মজার কথা নয়। আপনার কাছে হাস্যকর লাগতে পারে, কিন্তু আমেরিকার নির্বাচনের অনেক আগে থেকেই ট্রাম্পকে টার্গেট করেই আগাচ্ছে আওয়ামী লীগ। আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে, আবার রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে। আপা যে আসুক, আমার মনে হয় যে ওনার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেইনিং এ থাকতে পারে, তাদের সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে। পদত্যাগ করার পরও শেখ হাসিনা ট্রাম্পকে জানানো অভিনন্দন বার্তায় নিজেকে প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন। তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ফেসবুকে লিখেছেন, সকল প্রস্তুতি সম্পন্ন, ইউনুস যুগের অবসান আসন্ন। ভারতীয় ভুইফোর মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছে, ইউনুস সরকারকে নিয়ে ছড়াতে শুরু করেছে প্রোপাগান্ডা। আদৌ কি দেশে ফিরবেন মোহাম্মদ ইউনুস? তিনি তো প্যারিস থেকেই বাংলাদেশে এসেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে, প্রধান মুখ হয়ে, এখন তাহলে কেন নেই বাংলাদেশে? অস্বস্তি না থাকলেও দুশ্চিন্তা ঠিকই আছে বাংলাদেশের জন্য। পাশারদান কি সত্যি উল্টাতে শুরু করেছে?
বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আমেরিকার প্রভাব ছিল, আছে, থাকবে। আর প্রেসিডেন্ট নির্বাচনের আগেই যে ট্রাম্পের মাথায় বাংলাদেশ ইস্যুটা কেউ ভালোভাবেই ঢুকিয়ে দিয়েছে সেটা তার টুইটটা দেখলে স্পষ্টভাবেই বোঝা যায়। যদি তাই না হয় তবে হিন্দুর সাথে খ্রিস্টান শব্দটা কোথা থেকে আসলো খেয়াল করে দেখুন। ট্রাম্প তার টুইটে লিখেছেন, I strongly condemn the barbaric violence against Hindus, Christians and other minorities who are getting attacked and looted by mobs in Bangladesh. সোজা বাংলায় যার অর্থ দাঁড়ায়, আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। ভালো করে খেয়াল করে দেখুন, 5 আগস্টের পর বাংলাদেশের কোনো জায়গাতে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা হয়েছে, যদিও যা ঘটেছে তার চেয়ে অনেক বেশি বাড়িয়ে দেখানোর চেষ্টা করেছে একটি মহল। হিন্দুদের কান্না, হিন্দুদের কান্না। তবে মূল গেমটা খেলা হয়েছে খ্রিস্টান শব্দটা ব্যবহার করে। ডোনাল্ড ট্রাম্প নিজে খ্রিস্টান, তার দেশের 70% মানুষও খ্রিস্টান, তাই হিন্দুর সাথে খ্রিস্টান শব্দটা জুড়ে দিয়ে বাংলাদেশকে ইচ্ছা করে বিপদে ফেলার চেষ্টা করছে তৃতীয় পক্ষের কেউ একজন। ইউএস নির্বাচনে কমলা হ্যারিস যে জিতবেন না সেটা সবার মতো আওয়ামী লীগও ভালোভাবেই জানতো, কারণ যুক্তরাষ্ট্র পৃথিবীর প্রত্যেক দেশেই নারী ক্ষমতায়ন প্রতিষ্ঠা করতে চাইলেও কখনোই ভোট দিয়ে একজন নারীকে প্রেসিডেন্ট বানাবে না, সেটা সবাই বোঝে। ইউএসএতে 3 বার ভোটে দাঁড়িয়েছেন ট্রাম্প। 2 নারী হিলারি ক্লিন্টন আর কমলা হ্যারিস যেখানে টিকতেই পারলেন না, সেখানে একবারে পুরুষের সামনে পড়ে কুপকাত মিস্টার ডোনাল্ড জে ট্রাম্প 2020 সালের নির্বাচনে কি বাজেভাবেই না হেরেছিলেন জো বাইডেনের কাছে। তাই আওয়ামী লীগ যখন থেকে দেখলো ট্রাম্পের বিপক্ষে দাঁড়িয়েছেন একজন নারী, তখন ভোটের আগে থেকেই ট্রাম্পকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার ছক কষতে শুরু করে। তারা আগাচ্ছেও ঠিক প্ল্যান মাফিক। ডক্টর মোহাম্মদ ইউনুসকে জনগণ ক্ষমতায় বসিয়েছে শেখ হাসিনাকে তাড়িয়ে, আর ডক্টর ইউনুসের সাথে মূলত আমেরিকার ডেমোক্রেটিক পার্টির নেতাদের সাথেই ঘনিষ্ঠ সম্পর্ক। সে বিল ক্লিন্টন থেকে শুরু করে সদ্য বিদায়ী জো বাইডেন, সবার সাথেই ঘনিষ্ঠ ডক্টর মোহাম্মদ ইউনুস। আর ট্রাম্প তাদের এন্টিপক্ষ রিপাবলিকান পার্টি থেকে উঠে আসা। সোজা কথায় আমেরিকার রিপাবলিক ডেমোক্রেটিক যে দ্বন্দ্বের আগুন, তারই আজ বাংলাদেশে আনার চেষ্টা করছে আওয়ামী লীগ। আমেরিকার নির্বাচনে যদি ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস জিততেন, তবে ডক্টর ইউনুসের সাথে আমেরিকানদের ফাটল ধরানোর চেষ্টা করারও সাহস ছিল না কারোরই। সম্পর্কটা যে কতটা গভীর সেটা একটু জানা দরকার। অনেকে দাবি করেন ইউনুস আর হিলারি ক্লিন্টন একসঙ্গে পড়াশোনা করেছেন, কেউ বলেন অক্সফোর্ডে, কেউ বলেন ক্যামব্রিজে। আসলে পুরোটাই গুজব। তার সাথে মূলত প্রথম পরিচয় হয় আমেরিকার 42তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের। 40 বছরেরও বেশি তাদের বন্ধুত্ব। 80 দশকের শুরুতে বিল ক্লিন্টন ছিলেন সাউদার্ন ইউনাইটেড স্টেটস এর ল্যান্ডলক স্টেট আরকানসাসের গভর্নর। গ্রামীণ ব্যাংক তখন মাত্র প্রতিষ্ঠিত হয়েছে। গ্রামীণ ব্যাংকের আইডিয়া দেখে মিস্টার ক্লিন্টন এতটাই মুগ্ধ হয়েছিলেন, 1992 সালে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি ঘোষণা দেন নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গরাজ্যে গ্রামীণ ব্যাংকের মতো একটি করে ব্যাংক প্রতিষ্ঠা করবেন। ক্লিন্টন ছিল আরকানসার গভর্নর, তার স্ত্রী হিলারি ক্লিন্টন ফার্স্ট লেডি আরকানসার। তো সেখানে ক্লিন্টনের মাথায় ঢুকলো যে আমি শুনছি ডক্টর ইউনুস নামে একজন বাংলাদেশে একটা ব্যাংক করেছে যেটা গরিবদের টাকা দেয়। কোনো পরিচয় নেই আমার, কোনো পরিচয় নেই। এখন পর্যন্ত বিল ক্লিন্টন ডেমোক্রেটিক পার্টির অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক, এবং সেই সূত্রে ডেমোক্রেটিক নেতাদের সাথে ইউনুসের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। ডক্টর ইউনুসের সাথে আমেরিকার কানেকশনটা এখন আর কারো বুঝতে বাকি থাকার কথা নয়। তবে শেখ হাসিনার সাথে ট্রাম্পের কানেকশনটা আসলে কোথায়? এখানে একটা তৃতীয় পক্ষ আছে যাকে বলে মিডল পার্টি। সেই মিডল পার্টিটাকে তা আপনারাও জানেন। বিপদের সময় যে আশ্রয় দেয় সেই তো প্রকৃত বন্ধু। শেখ হাসিনার সবচেয়ে বাজে সময় পাশে দাঁড়িয়েছেন নরেন্দ্র মোদী। নিজ দেশ ভারতে দিয়েছেন আশ্রয়। গদি ফিরে পেতে মোদী যে শেখ হাসিনার শেষ আশ্রয়স্থল, সেটা কাজের মতো স্বচ্ছ। My friend, India's friend, the President of the United States of America, Mr. Donald Trump. মোদী যেমন ট্রাম্পকে বন্ধু বলে সম্বোধন করেন, তেমনি ট্রাম্পের পোস্টেও লেখা থাকে মাই ফ্রেন্ড নরেন্দ্র মোদী। এশিয়ার দেশগুলোর মধ্যে ইন্ডিভিজুয়ালি আমেরিকায় সবচেয়ে বেশি বাস করে ভারতীয়রাই। কাগজে কলমে হিসেবটা 54 লাখ। এর মধ্যে প্রচুর সংখ্যক আমেরিকার ভোটারও হয়েছেন। ট্রাম্প অনেক আগে থেকেই ইন্ডিয়ান আমেরিকান ভোটারদের ভোটের জন্যই মোদীর সাথে সম্পর্ক বাড়িয়েছেন। মোদী তথা গোটা ভারতই চায় শেখ হাসিনা আবারও বাংলাদেশের ক্ষমতায় বসুক, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ আসা মানেই লাভটা ভারতেরই বেশি। তাই তো ট্রাম্প জেতার পর থেকে ভারতীয় মিডিয়াগুলো একেবারে উঠে পড়ে লেগেছে বাংলাদেশের বর্তমান শাসকদের নিয়ে মিথ্যা খবর ছড়াতে। ট্রাম্পের প্রত্যাবর্তন, ভ্যানিশ ইউনুস। ট্রাম্পের জয়ের পর থেকে হঠাৎ করেই আওয়ামী লীগ বেশ সোচ্চার হয়ে উঠেছে। দলীয় অফিসিয়াল পেজ থেকে শুরু করে শেখ হাসিনার পরিবারের সদস্যরাও অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে হঠাৎ করেই লেখালেখি শুরু করেছেন। বোঝাই যাচ্ছে আমেরিকান রিপাবলিক প্রার্থীর জয় বাংলাদেশে আওয়ামী লীগকে নতুন করে রসদ জুগিয়েছে মাঠে নামতে। মনে আছে শুরুতেই বলা ট্রাম্পের সেই টুইটের কথা,
সংখ্যালঘু নির্যাতন নিয়ে। অথচ এই ইস্যু নিয়ে ট্রাম্পের কাছে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছিল আওয়ামী লীগ। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালে 2019 সালের জুলাইয়ে হঠাৎ করেই আমেরিকার রানিং প্রেসিডেন্টের সামনে গিয়ে হাজির বাংলাদেশি এক নারী। ট্রাম্পের কাছে নালিশ জানালেন কিভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়। Sir, I am from Bangladesh, and here is the 37 million the Hindu, Buddhist, and Christian are disappeared. Please help us for Bangladeshi people. We want to stay in our country. Yeah, still there is 18 million minority people. My request is, please help us. We don't want to leave our country. পরে তার পরিচয় জানা গেল। নাম প্রিয়া সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। আওয়ামী লীগের তখন টানা 10 বছরের শাসনামল চলছে। 2019 সালে প্রিয়া সাহার সেই বক্তব্যের পর আওয়ামী লীগের মন্ত্রীদের মাথা একেবারে ব্ল্যাক আউট হয়ে যায়। মনে পড়ে সেই সময়ের বক্তব্যগুলো। দেশত্রু এই বক্তব্যরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। তাকে অবশ্যই জিজ্ঞাসা করবো এই ধরনের জঘন্য মিথ্যাচার, প্রিয়া সাহার এই নির্লজ্জ মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানায়। এত আলোচনার পর সবার কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে আওয়ামী লীগ ঠিক কোন গেমটা খেলছে। নিয়ম অনুযায়ী 20 জানুয়ারি শপথ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসবেন ডোনাল্ড ট্রাম্প। শুরু করবেন নিজের দ্বিতীয় মেয়াদের শাসনকাল, বাস্তবায়ন করবেন নিজের প্ল্যান। সবকিছুর আগে প্রাধান্য পাবে তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু প্রায় 8000 মাইল দূরে বাংলাদেশে আওয়ামী লীগ কি পারবে আমেরিকানদের প্রেসিডেন্টের সাহায্য নিয়ে আবারও ক্ষমতায় ফিরতে? তবে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ ইস্যুতে ট্রাম্প কি নাক গলাতে আসবে? তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা এই দুইটা ভিডিও পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে না পেরে যে চাপে আছেন ডক্টর ইউনূস, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।